আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কবে নাগাদ নির্বাচন হবে তার দিনক্ষণ এখনই বলা যাবে না। সংস্কার এবং ভোটার তালিকা প্রণয়ন করে নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর তারা। সুপ্রিম কোর্টে শপথ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। হাসান জাবেদের রিপোর্ট। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অন্য 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, মোহাম্মদ আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। আমাদের নিয়ত সহি, উই আর কনফিডেন্ট ইনশাআল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। কবে নাগাদ নির্বাচন করা হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। অনেক বিতর্ক চলছে, আপনারাও দেখতে পারেন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। পরে 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানেও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নতুন নির্বাচন কমিশন। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের দাবি পূরণে সক্ষম হবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। আর স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ফিরতে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার তাগিদ দিলেন ডক্টর মঈন খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় রোহিঙ্গা ইস্যু এবং ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে ডক্টর মঈন খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে নির্বাচন দিতে হবে। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত সংস্কার হবে। 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এবং যেটি আজকে জনগণের 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা। বিএনপি শুধু নিজের কথা বলে তা না, বিএনপি রাষ্ট্রের কথা বলে,
আগামী দিনের কথা বলে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সময় তিনি বলেন, দেশের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের তৈরি আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনারদের নিয়োগকে প্রত্যাখ্যান করছে জাতীয় নাগরিক কমিটি। নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জানায় সংগঠনটির নেতারা। রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত কমিটি 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব পেশ করার কথা, অথচ তাদের প্রস্তাব দেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এটিকে গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা বলেন, জনগণ গণ অভ্যুত্থানের স্পিরিট বিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। কোনো সংস্কারের কমিশনের রিপোর্ট জমা এবং সংস্কার হওয়া পর্যন্ত আগামীতে কোনো কিছু বাংলাদেশে আমরা আয়োজন করতে দিব না। আমরা চাই, বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে, জনগণের যে দাবি রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, সেগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সেই আবার মাঠে ফিরে যাব এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয় নাগরিক কমিটি একসাথে সরকারে বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, গণ অভ্যুত্থানের স্পিরিটের বাইরে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়। আর আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নূর হোসেনের রিপোর্ট। অটোরিকশা নীতিমালা প্রণয়ন, রিকশার লাইসেন্স প্রদান সহ 12 দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেয় অটোরিকশা চালকেরা। মূল সড়কের বাইরে অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি চান তারা। আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে। আমরা তো গরিব মানুষ, কি করে খামু? কিছু করার নাই, ঠিক আছে? হট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতির লুন লইয়া করছি, আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া ভাগ করে দেব যাতে আমরা সেই এরিয়াতে চলাচল করতে পারি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে কর্মসূচি স্থগিত করে শ্রমিক ইউনিয়ন। 2 মাসের মধ্যে সব অটো চালককে লাইসেন্স প্রদানের দাবি তাদের। সরকারের 2টি উদ্যোগের কারণে আমরা আমাদের আন্দোলনটি স্থগিত করেছি এবং আমাদের কাছে এই 2টি উদ্যোগে মনে হয়েছে সরকার এই শ্রমিকদের চলাচল এবং গাড়ি চলাচলের জন্য যেই সীমাবদ্ধতা দাঁড়িয়েছে এটি নিরসনে আন্তরিকভাবেই উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। এছাড়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এতে মোহাম্মদপুর মিরপুর সড়ক, প্রেস ক্লাব, পল্টন, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে এই কথা জানান। ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই প্রতিবাদ করছে, আজকেও তারা প্রতিবাদ করেছে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাব। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় না। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকিগুলো বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটা ইয়ে করবে, বাট এখনো পর্যন্ত কমপ্লিট না।
43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া উপসচিব, যুগ্ম সচিব পদে পদায়ন ও ডিসি নিয়োগে ফিট লিস্ট প্রস্তুতের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 43তম বিসিএসে 2,163 জনকে ক্যাডার এবং 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয় 2023 সালের 26 ডিসেম্বর। তাদের বিষয়ে অধিকতর পুলিশি তদন্ত করছে অন্তর্বর্তী সরকার, যা এ মাসেই শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 44তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবারও মৌখিক পরীক্ষা, 45তমতে লিখিত পরীক্ষার খাতা তৃতীয় আরেকজনকে দিয়ে মূল্যায়ন ও 46তম বিসিএসের যতজন প্রিলিতে পাশ করেছে তার দ্বিগুণ সংখ্যককে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর 47তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হবে শীঘ্রই। সব মিলিয়ে দ্রুতই ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দিতে চায় সরকার। আমরা ইমিডিয়েট বিসিএসে 18,149কে নিয়োগ দিতে পারবো। দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একবারে বাতিল। সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, 5.5 লাখ পোস্ট খালি আছে। তার মধ্যে অন্তত বিসিএসে যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, সবাই তো হবে না এটা জানেনি, তারপরে স্কোপটা করা হচ্ছে। এছাড়া 15 বছর ধরে বঞ্চিত থাকা যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদের অনেককে অবসরের আগে গ্রেড 1 পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, দ্রুতই উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং আবারও ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ শুরু হবে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো নতুন ডিসি ফিটলিস্ট, এই কাজটা শুরু হবে। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। আয়কর বিবরণীর মতো সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেবও 31 আগস্টের মধ্যে জমা দিতে পারবেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সচিব। আমরাও এখন বানানোর চিন্তা করতেছি। সর্বশেষ ডিসি নিয়োগে কোনো অনিয়ম হয়নি, যা উপদেষ্টা কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বলেও জানান জনপ্রশাসন সচিব। এটা মোখলেসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে দক্ষ 500 জনকে রাজধানীতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হয়। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকজনকে আটক করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় আশুলিয়ায় শ্রমিক লীগ নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন আকবর হোসেন মৃধা, রবিউল শাহিন ভূঁইয়া, রিপন মাহমুদ, ইমরান হোসেন ও মাসুম রানা। এদের মধ্যে আকবর হোসেন মৃধা শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় একাধিক মামলার আসামি। মামলা দায়েরের পর থেকে তারা পলাতক ছিলেন।
এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদকে সার্ক গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। রোববার নেপালের কাঠমান্ডুর কেএমসি অডিটোরিয়ামে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। ফটো জার্নালিজমে অবদান রাখার জন্য বরেণ্য এই সাংবাদিকের হাতে সার্ক গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 তুলে দেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং। এ সময় উপস্থিত ছিলেন নেপাল প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলকৃষ্ণ বাসনেট। আজকে এখানে এসে আনন্দ লাগছে এই জন্য যে আমাদের পরস্পর যে সম্পর্ক, সাংবাদিকদের সম্পর্ক, এটা কিছুটা আমরা অনুভব করতে পারলাম। এই জন্য সব বিষয়ে বলেছেন যে আমরা বিভিন্ন রাষ্ট্রের বা বিভিন্ন দেশের সাথে কথা বলেছি, সার্কে যারা আছে আমাদের অন্তর্ভুক্ত। আমি আশা করি আগামীতে আমাদের সভাপতি সাহেব বা কমিটি যারা আছেন, যেসব সার্ক সমস্ত দেশগুলি আমাদের আছে তাদের সাথে যোগাযোগ করে একটা ভালো অনুষ্ঠান করো। বিশেষ করে মন্ত্রী মহোদয়, তার আরেকটা প্রোগ্রাম আছে, তারপরেও সে আমাদের প্রোগ্রামের জন্য ওয়েট করতেছিলেন। আমাদের আগে উনি চলে আসছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আগামীতে আমাদের এই সম্মেলন আরও অনেক বড় হবে এবং বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া তার ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের প্রতিটি নাগরিকের ন্যূনতম আয় করতে পারার অধিকার আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। বলেন, এই ন্যায্যতা সরকারকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে রাজনৈতিক নেতারা বলেছেন, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে আর্থিক সক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করে সিপিডি। এজন্য নির্দিষ্ট কয়েকটি সূচকের মাধ্যমে প্রকৃত দরিদ্রদের জন্য সারা দেশে সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিত করা দরকার। আগামী অর্থ বছরে দারিদ্র্য সমস্যা নিরসনে এই সমীক্ষা বাস্তবায়নের তাগিদ জানিয়েছে সিপিডি। শরিয়া ভিত্তিক আধুনিক সব সুবিধা নিয়ে চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংক পিএলসির ৩৯৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। অনুষ্ঠানে সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।